আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের ফুড নিউট্রিশন কার্ডের 4th ক্লাসে। এই ক্লাসটা মূলত আমাদের দুইটা টপিককে কেন্দ্র করেই আগাবো ইনশাল্লাহ। একটা হলো তোমাদের যে নিউট্রিশনাল ডিসঅর্ডার সেইগুলা, আর একটা হলো আমাদের মিনারেল পার্টটা। তাহলে এই ক্লাসে আমাদের আলোচ্য টপিক কী দুইটা জিনিস, একটা হলো মিনারেল আর একটা হলো তোমাদের নিউট্রিশনাল ডিসঅর্ডার। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। আচ্ছা তাহলে শুরু করি। প্রথমে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো মিনারেল। দেখো, আমরা অলরেডি জেনেছি প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুডের মধ্যে আমরা 7টা জিনিস জানছি। একটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার। এইগুলা ছিল আমাদের অর্গানিক কম্পোনেন্ট অর অর্গানিক ম্যাটেরিয়াল। আর এইগুলা ভিটামিন, মিনারেল হলো ইনঅর্গানিক জিনিস, বা আমাদের যে 118টা মৌল তার মধ্যে 92 যে মৌল ওইগুলাই আমাদের মিনারেল হিসেবে কাজ করে, তবে সবগুলা না। আচ্ছা, তাহলে আমরা মিনারেল থেকে এটা মনে রাখতে পারি, এটা হলো ইনঅর্গানিক কেমিক্যাল। তাহলে মিনারেল কি? ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড, যেটা রেকর্ড হয় এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হিসাবে। কেন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ভাইয়া? কারণ এগুলো আমাদের শরীরে তৈরি হতে পারে না, এবং আমাদের পারফর্ম ফাংশন, আমাদের বিভিন্ন কাজের জন্য অবশ্যই এগুলো দরকার। এই জন্য আমাদের এগুলাকে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলে। এসেনশিয়াল নিউট্রিয়েন্টের পরে যেটা আমাদের জানা লাগবে সেটা হলো ডায়েটারি সোর্স কী। এই যে নিউট্রিয়েন্টগুলা, এই নিউট্রিয়েন্টগুলার ডায়েটারি সোর্স কী। দেখো, যে কোনো নিউট্রিয়েন্ট, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট যাই বলুক না কেন, তোমার মনে রাখতে হবে। ধরো তুমি কিছুই পারতেছো না, তুমি কি বলবা? হোল গ্রেইন, সিরিয়ালস, পালস, ফ্রুটস, ভেজিটেবল, মিল্ক প্রোডাক্ট, মিট, ফিশ, এগুলো বলে দিবা। তুমি কিছু পারতেছো না, সর্দি ধরলে এগুলো বলে দিবা। কিন্তু তুমি যদি পারো, তোমার যদি মনে থাকে, অবশ্যই সবগুলো আলাদা আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আমি এই ক্লাসটা এর আগেও রেকর্ড করছিলাম আর কি, এই জন্য লেখা আছে, তবে ওইটাই আসলে সেভ হয়নি। ওকে, দেখো, আমরা বলছিলাম আমাদের মিনারেল দুই রকমভাবে ক্লাসিফাই করতে পারি, বা দুইভাবে আমরা লিখতে পারি। যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদসারী তত্ত্ব বা তারও আগে 19 আমরা পড়ে আসছি মাইক্রো উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ছিল এমজিকে, ক্যাফর, নাইট্রপস, আর বাদ বাকিগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ছিল। সেগুলো তো উদ্ভিদের ক্ষেত্রে। এখন আমাদের প্রাণীর ক্ষেত্রে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কী জিনিস ভাইয়া? যেটা আমার বডিতে 5 গ্রামের বেশি আছে এবং আমাদের ডেইলি 100 মিলিগ্রামের বেশি লাগবে, যেটা হলো আমাদের শরীরে 5 গ্রামের বেশি আছে এবং আমাদের ডেইলি 100 মিলিগ্রামের বেশি লাগবে, ঠিক আছে? ওকে, এবং এর অপর নাম হলো বাল্ক এলিমেন্ট। এর অপর নাম কি? বাল্ক এলিমেন্ট। আর মাইক্রোমিনারেল কি জিনিস? মাইক্রোমিনারেল হলো যেগুলো হলো আমাদের শরীরে 5 গ্রামের কম আছে এবং যেটা আমাদের প্রতিদিন 100 মিলিগ্রামের কম দরকার হয়। তাহলে বলো তো, ম্যাক্রোর মধ্যে পার্থক্য কি? একটা হলো 5 গ্রামের একটা ব্যাপার, আর একটা হলো 100 মিলিগ্রাম। 5 গ্রাম এর বেশি আছে হলো ম্যাক্রো, কম আছে মাইক্রো, এবং 100 মিলিগ্রামের বেশি দরকার হয় প্রতিদিন ম্যাক্রো, কম দরকার হয় মাইক্রো। দেখো, আমাদের শরীরে যে ইনঅর্গানিক ম্যাটারগুলো আছে তার 60 থেকে 70%, তার কত পার্সেন্ট ভাই বলো তো? 60 থেকে 70%ই আমাদের এই ম্যাক্রো মিনারেল। তাহলে বলো তো, আমাদের শরীরে ম্যাক্রো মিনারেলের পরিমাণ কতটুকু? টোটাল ইনঅর্গানিক ম্যাটারের 60 থেকে 70%। ওকে, ম্যাক্রো মিনারেলকে যেমন বাল্ক এলিমেন্ট বলে, একইভাবে মাইক্রো মিনারেলগুলোকে আমরা বলি ট্রেস এলিমেন্ট। মাইক্রো মিনারেলগুলোকে কী বলি আমরা? ট্রেস এলিমেন্ট। দেখো, এবার ম্যাক্রো মিনারেলের কিছু উদাহরণ আমাদের মনে রাখতে হবে। সেই উদাহরণ কী আমরা মনে রাখতে পারি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফার, ফসফরাস। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ওইখানেও ছিল, উদ্ভিদের ক্ষেত্রেও ছিল ক্লোরাইড, সালফার, ফসফরাস। এগুলো একটু আলাদা করে মনে রাখো। আর যে মাইক্রো মিনারেল সেগুলোর মধ্যে আমরা মনে রাখি আমাদের ফ্লোরিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কপার, জিঙ্ক, আয়োডিন, সেলেনিয়াম, এইগুলো আমাদের মলিবডেনাম, এইগুলো মোটামুটি আমাদের মাইক্রো মিনারেল। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা ভাইয়া, আপুরা। আচ্ছা, এখন দেখো, আমাদের মিনারেল থেকে, ক্লাসিফিকেশন থেকে এই দুইটা জিনিস জানতে হয়। এখন আমরা জানবো কি কি ফাংশন আছে মিনারেলের ফাংশনের মধ্যে। প্রথমে দেখো, আমরা কি জানি? আমরা জানি একটা কোষের বাইরের পার্টটাকে আমরা বলি সেল মেমব্রেন।
এবং ভিতরে যা কিছু আছে সবটুকু আমাদের কি বলতো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের নিউক্লিয়াস আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে আবার মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে কিছু, মেমব্রেন বাউন্ড অর্গানেলি, আর কিছু আছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি না, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, এই যে আমাদের প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য আমাদের নর্মাল মিডিয়া হিসেবে কাজ করে বা নর্মাল মিডিয়া প্রোভাইড করে আমাদের এই মিনারেলগুলো। তারপরে এটা হলো স্ট্রাকচারাল এলিমেন্ট অফ বোন অ্যান্ড টিথ। যদি তুমি একটা বোনসের কথা চিন্তা করো, একটা বোনসের মধ্যে আমাদের অনেকগুলো মিনারেল থাকে, আমাদের ক্যালসিয়াম থাকতে পারে, আমাদের ফসফরাস থাকতে পারে, তারপরে আমাদের ম্যাগনেসিয়াম থাকতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এগুলো আমরা এনজাইমের অধ্যায়ে পড়ে আসছি। কি পড়ে আসছি বলো তো? এইগুলো আমাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, এগুলো আমাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কোথায় পড়ছি বলো তো? এনজাইমের চ্যাপ্টারে। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের, দেখো আমরা রিসেন্টলি পড়লাম না বলো তো আমাদের অ্যাকশন পটেনশিয়ালে ডিপোলারাইজেশন যে হচ্ছিল, ডিপোলারাইজেশন হইতে আমাদের অবশ্যই কার্ডিয়াক মাসেল ক্ষেত্রে বলো বা অন্যান্য স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে বলো, সোডিয়াম তার সাথে কিছু পরিমাণ ক্যালসিয়ামও লাগতেছিল না বলো তো? হ্যাঁ, তার সাথে আমাদের কিছু পরিমাণ ক্যালসিয়ামেরও দরকার হচ্ছিল, তাই না? ওকে, তাহলে ডিপোলারাইজেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম, সোডিয়াম লাগতেছে। তারপরে আমাদের রিপোলারাইজেশনের ক্ষেত্রে কী লাগতেছে বলো তো? পটাশিয়াম লাগতেছে। তাহলে এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলোও তো মিনারেল, তাই না? এগুলো আমাদের কী মিনারেল বলো তো? মাত্র বলছি কোন ধরনের মিনারেল বলতে পারবা? এগুলো আমাদের ম্যাক্রো মিনারেল। ওকে, তারপরে দেখো তাহলে এটাই বলতেছে যে নার্ভ কন্ডাকশন, মেমব্রেন পারমিয়াবিলিটি, নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি, এই সব কিছুর জন্য আমাদের মিনারেলসের দরকার পড়ে। তারপরে আমাদের অজমোটিক ইকুইলিব্রাম, ফ্লুইড ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, এই জিনিসপত্রগুলোর জন্য আমাদের অবশ্যই কার দরকার হয়? মিনারেলের দরকার হয়। ওকে, আয়রন, আয়োডিন, দেখো আয়রন থেকে আমরা কি জানি? আয়রন থেকে আমাদের যে হিমোগ্লোবিনের হিম পার্টটা, ওই হিম পার্টটা তৈরি করতে গেলে আমাদের আয়রন লাগে না বলো তো? ভাই অবশ্যই আমাদের আয়রন লাগে। আবার আয়োডিন আমরা কি জানি? T3, T4 দুই ধরনের হরমোন আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় T3, T4, এই যে ট্রাইয়োডোথাইরোনিন আর থাইরক্সিন। এইটা তৈরি করতে গেলে একদম ফার্স্ট যে স্টেপ, ওই স্টেপে আমাদের আয়োডিন ভিতরে ঢুকতে হয় থাইরয়েড গ্ল্যান্ডের। থার্ড স্টেপে অর্গানিফিকেশন হয়, মানে আমাদের বলতে চাচ্ছি অবশ্যই থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন লাগবে, এবং আমাদের যে আয়রনটা আছে, আয়রনটা হিম সিনথেসিসের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল বলো তো কী কী ফাংশন বলছি ভাইয়া? একটা হলো ওই যে প্রোটোপ্লাজমের মিডিয়া হিসেবে কাজ করে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বা বিভিন্ন ইসের জন্য, রিয়াকশানের জন্য। তারপরে বললাম এনজাইমের চ্যাপ্টারে আমরা কোফ্যাক্টর হিসেবে একে ব্যবহার দেখছি। তারপরে বোনসে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো থাকতেছে। তারপরে এগুলো হলো নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি, নার্ভ কন্ডাকশন, মেমব্রেন পারমিয়াবিলিটি, এগুলো মেনটেন করতেছে। তারপরে অজমোটিক ইকুইলিব্রিয়াম, ফ্লুইড ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, এইগুলো মেনটেন করতেছে। আয়রন কী করতেছে? হিম সিনথেসিসে হেল্প করতেছে। আয়োডিন থাইরয়েড হরমোন সিনথেসিসে হেল্প করতেছে। তাহলে মিনারেল থেকে আমরা কী পড়লাম? কী পড়লাম বলো তো? এটা হলো ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড রিকোয়ার্ড অ্যাজ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট টু পারফর্ম ফাংশন। দুই রকমের পাই, একটা হলো ম্যাক্রো মিনারেল বা বাল্ক এলিমেন্ট, মাইক্রো মিনারেল বা ট্রেস এলিমেন্ট। ওকে, আচ্ছা, ম্যাক্রো মিনারেল পড়ছি, এটা আমাদের শরীরে 5 গ্রামের বেশি আছে এবং আমাদের ডেইলি দরকার হয় 100 মিলিগ্রামের বেশি। এবং মাইক্রো মিনারেল যেটা, সেটা আমাদের শরীরে 5 মিলিগ্রামের কম আছে এবং ডেইলি দরকার হয় 100 মিলিগ্রামেরও কম। ওকে, এটাকে বলা হয় বাল্ক এলিমেন্ট, এটাকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। এবার ফাংশন আমরা দেখে ফেললাম। তো এটা ছিল মিনারেলের ইন্ট্রো। এবার আসো যে মাইক্রো মিনারেল সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ি। যেমন আমাদের প্রথম যেটা আছে সেটা হলো আমাদের সোডিয়াম। ওকে, সোডিয়াম সম্পর্কে কী জানবো ভাইয়া? সোডিয়ামের সিরাম লেভেল কত? আমরা অলরেডি জানি সিরাম লেভেল 135 থেকে 145 বা 135 থেকে 145 মিলিমোল পার লিটার অথবা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে, এটাও যা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার একই কথা। কী কাজ করতেছে অলরেডি বলছি।
অ্যাকশন পটেনশিয়াল তৈরিতে হেল্প করতেছে। মেমব্রেন কনসার্ন উইথ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মেনটেন ইসিএফ, ব্লাড ভলিউম। কীভাবে বলো তো ইসিএফ ব্লাড ভলিউম? তোমরা অলরেডি পড়ে আসতো একটা জিনিস, 9-10 পড়ে আসতো। কী পড়ে আসতো বলো তো? নিম্নচাপ ব্যয় রিসেপ্টর। ওখানে কি পড়ছিলে? ওখানে পড়েছিলে না যে আমাদের এই অ্যালডোস্টেরন কী করতেছিল? সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছিল। ওয়াটারের বন্ধু হলো সোডিয়াম, সোডিয়ামকে যখনই টান দিচ্ছে ওয়াটারও চলে আসতেছে, তাই না? ওকে, তাহলে আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম মেনটেনে তো হেল্প করতেছে, তার সাথে নিউরোমাস্কুলার ফাংশনেও হেল্প করতেছে। এবার টক্সিটি হলে কি হবে? হাইপার টেনশন। তাহলে আর আরডিএ, এর আরডি হলো 1.5 গ্রাম পার ডে। এটা মনে রাখার দরকার নেই। এইগুলো লেখা আছে কেন ভাই? এগুলো আমি আসলে এর আগে এই ক্লাসটা নিয়েছিলাম, কিন্তু এটা আসলে সেভ হয় নাই। ওকে, পটাশিয়াম। পটাশিয়ামের ডায়েটারি সোর্স কী বলো তো ভাই? পটাশিয়ামের ডায়েটারি সোর্স ব্যানানা, টমেটো, তারপরে গ্রিন ডাব ওয়াটার, আরটা এখানে কই গেল? গ্রিন ডাব ওয়াটার, ফ্রুটস, ভেজিটেবল, মিল্ক, ইয়োগার্ট, এইসব জিনিসপত্র হলো পটাশিয়ামের সোর্স। এবং এটা কি করতেছে? একইভাবে অজমোটিক প্রেশার মেনটেনে হেল্প করতেছে। আমরা জানি আমাদের যে কোষ আছে বা সেলগুলো আছে, সেলের ভিতরে দেখো আমাদের কোষ, এই কোষের ভিতরে পটাশিয়ামের লেভেল থাকে অনেক বেশি এবং বাইরে থাকে কম। একইভাবে কোষের বাইরে সোডিয়ামের লেভেল থাকে অনেক বেশি, কোষের ভিতরে থাকে কম। ওকে, তাহলে এই সোডিয়ামটা আমাদের ইসিএফ ভলিউম মেনটেনে হেল্প করতেছে, অজমোটিক প্রেশার মেনটেনে, এবং পটাশিয়ামটা আইসিএফের যে অজমোটিক প্রেশার এবং ভলিউম ওইটা মেনটেনে হেল্প করতেছে। এছাড়াও এই যে হাইপারপোলারাইজেশনের সময় কি, সরি, রিপোলারাইজেশনের সময় কি লাগে তোমার? এই পটাশিয়ামটা দরকার হয়। ডেফিসিয়েন্সি সিমটম টক্সিটি একই কথা। এইখানে দেখো হাইপার টেনশন ব্লাড ভেসেলের একটা ফিনোমিনন। এইখানেও সে ব্লাড ভেসেল কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে আমাদের হার্টটা আছে, সেই হার্টের কী করতেছে? কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। তারপরে আমাদের এখানে আর কি আছে দেখো তো? মাসেল ওয়াস্টিং, প্যারালাইসিস। আমাদের তুমি মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো যে কার্ডিয়াক মানে হার্টও তো এক ধরনের পেশি। আবার মাসেল, স্কেলিটাল মাসেল প্যারালাইসিস এবং উইকনেসে এই পটাশিয়ামের ডেফিসিয়েন্সি দায়ী। আরডিএ 2 থেকে 4 গ্রাম পার ডে। এরপরে আসো ক্যালসিয়াম আমরা জানি দুধ বা দুগ্ধজাত দ্রব্যে বেশি থাকে, যেমন মিল্ক প্রোডাক্ট, ফিশ, মিট, ভেজিটেবল, এইগুলাই আমাদের কি থাকে বলো তো? ক্যালসিয়াম থাকে। এর ফাংশন কি? কম্পোনেন্ট অফ বোন, টিথ অলরেডি বলছি। আমাদের যে বোনস আছে, যে আমরা বোনস পড়ছি, সেই বোনসের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকে। ওকে, দেখো তাহলে এটা কি করে? ক্যালসিয়াম আরও আমাদের কিসে হেল্প করে? ওই যে কোয়াগুলেশনে হেল্প করতেছে, হরমোন রিলিজ অফ হরমোনে হেল্প করতেছে। তারপরে ওই যে আমাদের যে আমরা পড়ে আসতো না বলতো, এই যে আমাদের যে হলো নিউরোট্রান্সমিটার যে ভেসিকলগুলা, ওই ভেসিকলের সাথে ক্যালসিয়াম বাইন্ড করে নিউরোট্রান্সমিটারগুলোকে রিলিজ করতে হেল্প করতেছিল কে? ক্যালসিয়াম। আচ্ছা, ওকে, এখন এই ক্যালসিয়াম তা আরও কী করতেছে? সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে। নিউরোমাস্কুলার ফাংশন, সেকেন্ড মেসেঞ্জার, এন্ডোক্রাইন কার্ডে ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদেরকে ডিটেলসে বলা হবে। ডেফিসিয়েন্সি সিমটমে রিকেটস, অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, টিটানি সিজার, কার্ডিয়াক অ্যারিথমিয়া। ওকে, একটা জিনিস এখান থেকে বলে রাখি, এই পটাশিয়াম লেভেল যদি বেড়েও যায় তাও কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো হইতে পারে, আবার কমে গেলেও একই জিনিসপত্র হইতে পারে। ওকে, আচ্ছা, আর এটার ক্যালসিয়ামের হলো আরডিএ হলো আমাদের 800 থেকে 1000 মিলিগ্রাম পার ডে। ওকে, এবার ম্যাগনেসিয়ামের ফাংশন কি? তো একই কথা, বোনস অ্যান্ড টিতে আছে, রেগুলেট করতেছে নিউরোমাস্কুলার ফাংশন এবং কোফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। সিপিকে, হেক্সোকাইনেজ, এইসব এনজাইমের কোফ্যাক্টর হিসেবে আমাদের ম্যাগনেসিয়ামটা কাজ করতেছে এবং ডেইলি রিকোয়ারমেন্ট 300 থেকে 400 মিলিগ্রাম পার ডে। ফসফরাস একইভাবে বোনস অ্যান্ড টিথের কম্পোনেন্ট হিসেবে কাজ করতেছে, ফসফোলিপিড অ্যান্ড বায়োলজিক্যাল মেমব্রেনের কম্পোনেন্ট হিসেবে কাজ করতেছে, এনার্জি স্টোরেজ অ্যান্ড ট্রান্সফারে কনসার্ন এবং বাফার হিসেবে কাজ করতেছে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি বাফারে, ফসফেট বাফার নামে একটা বাফার আছে। ডেইলি তোমার হলো ডায়েটারি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, এটা হলো 1200 থেকে 1400 মিলিগ্রাম। এবং ডেফিসিয়েন্সি সিমটমে একই জিনিসপত্র হবে, রিকেটশিয়া, অস্টিওম্যালাসিয়া। তো আমরা এখান থেকে কী পড়লাম? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। এবার আমাদের দেখো এখানে অনেক কিছু লেখা আছে, আমি আস্তে আস্তে দাঁড়াও এগুলো মুছে দিই। আল্লাহ, সব চলে আসলো কেন? আচ্ছা, সমস্যা নেই, সব আসুক।
যেতে নাহি দিতে চাই তো যেতে দিতে হয়। ওকে, দেখো আমাদের যে মাইক্রো মিনারেলগুলো আছে, দেখো তো ভাইয়া, এই মাইক্রো মিনারেলের মধ্যে আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম চারটার মধ্যে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম তিনটা, তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট 1 নম্বর আর 3 নম্বর, তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট 3 নম্বর। ঠিক আছে, ধরো পরীক্ষার আগে তোমার আর 2 মিনিট সময় আছে, আইটেমের আগে কি করবা, অ্যাটলিস্ট আয়রনটা পড়ে যাবা আর আয়োডিনটা। ঠিক আছে, তবে এরকম করো না, অবশ্যই পড়াশোনা করে যেও। ওকে, আয়োডিন কি, দেখো ডায়েটারি সোর্স কী কী আছে আমাদের এখানে। ডায়েটারি সোর্স আছে আয়োডাইজড সল্ট, সি ফিশ, সিউইড, সি শোর ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। সি যেখানে দেখবা সেইখানে আয়োডিনের সোর্স, যেখানে সি সেখানে কি আয়োডিনের সোর্স, যেখানে সি সেখানে আয়োডিনের সোর্স। ফাংশন সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, অলরেডি বলে ফেলছি T3 T4, যে T3 T4 হরমোন সিনথেসিসে আমাদের এই আয়োডিনটা দরকার হচ্ছে। তারপরে এটা ডেফিসিয়েন্সি সিমটম হলে কী হবে, এটা থাইরয়েড হরমোন সিনথেসিসে হেল্প করে। ডেফিসিয়েন্সি হাইপোথাইরয়েডিজম, গয়টার, মিক্সিডেমা এইসব রোগগুলো হয়। তারপরে টক্সিসিটি ডিজিজগুলো হয়। ইম্পায়ারমেন্ট অফ থাইরয়েড ফাংশন, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স 150 মাইক্রোগ্রাম পার ডে অথবা 1 মিলিগ্রাম পার উইক। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। জিঙ্কটাও ইম্পর্টেন্ট। ডায়েটারি সোর্স মিট, ফিশ, এগ, সি ফুড যেমন ক্রেব অ্যান্ড লবস্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কারা খাবে, যারা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারপরে কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, তারা এগুলো বেশি বেশি খাবা। ওকে, জিঙ্কের অভাব পূরণ করবা। এটা হলো কোফ্যাক্টর হিসেবে কাজ করে, সাপোর্ট গোনাডাল অ্যাক্টিভিটি। ডেফিসিয়েন্সি সিমটমে কী হয়, হাইপোগোনাডিজম, ইনফার্টিলিটি, গ্রোথ ফেইলার, ইম্প্যায়ার্ড হিলিং, ডার্মাটাইটিস। টক্সিসিটি হলে কী হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস। ওকে, আমি জিঙ্কের ফাংশন আলাদাভাবে লিখে দিয়েছিলাম। এটা হলো আরডিএ হলো 8 থেকে 11 মিলিগ্রাম পার ডে। এটার ফাংশনগুলো একটু জেনে নিও। জিঙ্ক কোফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, সাপোর্ট গোনাডাল ফাংশন, গ্রোথ অ্যান্ড ওন হিলিংয়ে হেল্প করে। তারপরে হলো স্টোরেজ অ্যান্ড রিলিজ অফ ইনসুলিন, স্টোরেজ রিলিজে হেল্প করে, একটা যে অ্যান্টিঅক্সিডেন্ট। যদি তোমাকে SBA কোশ্চেন করা হয়, যে বলা হলো তোমার ইনসুলিন রিলিজে হেল্প করে কে, আয়োডিন, আয়রন, কপার এবং জিঙ্ক। আনসার কী হবে, জিঙ্ক। তাহলে স্টোরেজ অ্যান্ড রিলিজে হেল্প করে কে, জিঙ্ক। এবং একটা যে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল হলো জিঙ্ক বলতেছে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনও আছে। আমরা আস্তে আস্তে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনও জানবো। জেনে রাখি যে ACE, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, নো, এটা হলো ভিটামিন ACE, এগুলো হলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। ওকে, এরপরে আয়রন, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আয়রন কি, ডায়েটারি সোর্স এগ, মিট, ফিশ, লিভার, গ্রিন বানানা, গুয়াভা, লিফি ভেজিটেবল। ফাংশন কি, কম্পোনেন্ট অফ হিম অ্যান্ড পার্টিসিপেট ইন সিনথেসিস অফ হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন। ওকে, ডেফিসিয়েন্সি সিমটম অ্যানিমিয়া। কোন টাইপের অ্যানিমিয়া হয় বলতো ভাইয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রনের অভাবে। টক্সিটে হিমোক্রোম্যাটোসিস ডেভেলপ করে। আর যে আরডিএ সবগুলো মনে রাখতে হবে। আরডিএ কী করতে হবে, আরডিএ সবগুলা মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আরডিএগুলো মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ করে ফেলতে হবে। মেলের ক্ষেত্রে কতটুকু, ফিমেলের ক্ষেত্রে কতটুকু, প্রেগনেন্সি ল্যাকটেশন পিরিয়ডে কতটুকু, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মুখস্থ থাকা চাই। আচ্ছা, এবার আসো কপার কি বলছে, সিতে কপার, সিতে কোফ্যাক্টর। কপার আমাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করে কোথায়, যে ক্যাটালেজ এনজাইম, সাইটোক্রোম, অক্সিডেজ এনজাইম, এইগুলোর ক্ষেত্রে কপার কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ডেফিসিয়েন্সি সিমটম অ্যানিমিয়া, কোন ধরনের অ্যানিমিয়া, সেটা হলো মাইক্রোসাইটিক হাইপ্রোক্রোমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। ওকে, আর এইটার আরডি হলো 2 থেকে 4 মিলিগ্রাম। অলরেডি আমরা আর একটারও আরডিএ 2 থেকে 4 পেয়েছি, বলো কার, পটাশিয়ামের 2 থেকে 4, এটার আরডিও 2 থেকে 4, আবার কপারের আরডিও 2 থেকে 4। এরপরে যেগুলো আছে সেগুলো একবার রিডিং পড়ে যেও, একেবারে না পড়ে যাবা না। আর হলো ফ্লোরাইড, এটার সোর্স হলো টি, কফি, শেলফিশ, পটেটোস, তারপরে হলো গ্রেপস, এগুলা। এটার ডেফিসিয়েন্সি সিমটমে কী হয় বলো তো, ডেন্টাল ক্যারিস কাদের বেশি হয় জানো, বাচ্চাদের বেশি হয়। এবং এটা মোটামুটি তুমি বলতে পারো যে হলো 3 থেকে 4 মিলিগ্রাম পার ডে, এটা হলো আরডিএ। আচ্ছা,
তো আমরা কি কি পড়লাম বলো তো? এরপরে আছে আমাদের মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, এবং এই নিচে যে লাইনটা আছে, কমন ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন অ্যান্ড আয়োডিন। এইটা হলো একদম মুখস্থ টুটস্থ আত্মস্থ যা বলি ওইটা করে ফেলতে হবে। এই দুইটা ভুল করা যাবে না, না এবং না। আচ্ছা, এটা ছিল আমাদের মোটামুটি মিনারেল নিয়ে কথাবার্তা। মিনারেল তাহলে আমরা কি পড়ছি? মিনারেল কী জিনিস জানছি, কয় টাইপের জানছি, কোন টাইপের কি বলে সেটা জেনেছি, ফাংশন কি জেনেছি এবং ক্যারেক্টারিস্টিক পড়েছি। আচ্ছা, এরপরের যে পার্টটা আমরা পড়বো সেটা হলো নিউট্রিশনাল ডিসঅর্ডার। ঠিক আছে, আজকে আমাদের দ্বিতীয় টপিক হলো কি ভাই? নিউট্রিশনাল ডিসঅর্ডার। আমি বলেছি তোমরা যে ডেফিনেশনগুলো আছে সেগুলা তোমরা তোমাদের মতো করে মুখস্থ করবা, এক্সেপ্ট হু যে ডেফিনেশনগুলো দেয় WHO, ওই ডেফিনেশনগুলো বাদে বাকি যে ডেফিনেশনগুলো আছে সেগুলো তোমরা নিজের মতো করে মুখস্থ করার চেষ্টা করবা। যেমন নিউট্রিশনাল ডিসঅর্ডার আমরা কি বলছি বা আমি কি বলেছিলাম দেখো, এটা হলো ক্যারেক্টারাইজড বাই এসেনশিয়াল নিউট্রিয়েন্টের অ্যাবসোলিউট অথবা রিলেটিভ ডেফিসিয়েন্সি, অ্যাবসোলিউট অথবা রিলেটিভ ডেফিসিয়েন্সি অথবা এক্সেস পরিমাণ হয়ে যাবে। এটা অ্যাবসোলিউট আর রিলেটিভলি ডেফিসিয়েন্ট হবে অথবা এক্সেস হয়ে যাবে অন অর মোর নিউট্রিয়েন্টের ক্ষেত্রে। কি বললাম? অন অর মোর নিউট্রিয়েন্ট বা অন অর মোর এসেনশিয়াল এলিমেন্ট অর মোর অর অন অর মোর ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর মাইক্রোনিউট্রিয়েন্ট অর যে আমাদের প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড আছে সেগুলা। কি বললাম ভাইয়া? বুঝিনি, আবার বোঝাই বলেন। এটা হলো নিউট্রিশনাল ডিসঅর্ডার হলো, তুমি বলতে পারো নিউট্রিশনাল ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই এসেনশিয়াল নিউট্রিয়েন্টের অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি। তাহলে বলতে পারো অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অর এক্সেস অ্যামাউন্ট অফ অন অর মোর নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এখানে কিছুই না, অ্যাবসোলিউট আর রিলেটিভ ডেফিসিয়েন্সি হইতে পারে, এক্সেস পরিমাণও যাইতে পারে, একটা অথবা অনেকগুলা এলিমেন্টের অথবা অনেকগুলা নিউট্রিয়েন্টের অথবা অনেকগুলা এসেনশিয়াল কম্পোনেন্টের। ওকে, এটাই হলো নিউট্রিশনাল ডিসঅর্ডার। তুমি তোমার মতো করে মনে রাখবা, আমারটাই যে তোমার মনে মুখস্থ করতে হবে, নট লাইক দ্যাট। ওকে, আর হু যে ডেফিনেশনগুলো দিছে ওইগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, দাড়ি কমা সহ। আচ্ছা, এর যে ক্লাসিফিকেশন, এর ক্লাসিফিকেশনে আমরা 3 রকম ক্লাসিফিকেশন পাই। একটা হলো আন্ডার নিউট্রিশন, একটা হলো সাব নিউট্রিশন, একটা হলো ওভার নিউট্রিশন। তাহলে এই আন্ডার নিউট্রিশন বলতে কি বোঝায়? তোমার যতটুকু ক্যালোরি দরকার তুমি ততটুকু ক্যালোরি খাও না, অথবা তুমি মোটেই ক্যালোরি পাচ্ছ না, সেটা হলো আন্ডার নিউট্রিশন। ওকে, আন্ডার নিউট্রিশনের মধ্যে আমরা কয়েকটা জিনিস পাই। একটা হলো প্রোটিন ডেফিসিয়েন্সি, একটা হলো আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি, একটা হলো মিনারেল ডেফিসিয়েন্সি। এই প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি এগুলো তুমি প্রপার অ্যামাউন্টে বা প্রপার ক্যালোরি যতটুকু লাগবে তুমি মোটেই খাচ্ছ না, এটা হলো আমাদের আন্ডার নিউট্রিশন। আর সাব নিউট্রিশনে কী বলতেছে? সাব নিউট্রিশন কিছুই না, সাব নিউট্রিশনে জাস্ট একটা কথা যোগ করবা, তুমি প্রপোর্শনেট অ্যামাউন্টে খাচ্ছ। তুমি কি করতেছো? প্রপোর্শনেট অ্যামাউন্টে খাচ্ছ, ঠিকঠাকই খাচ্ছ, কিন্তু ওইটা অ্যাডুকেট পরিমাণে তোমাকে ক্যালোরি দিচ্ছে না। তুমি খাচ্ছ ঠিক আছে, কিন্তু সেটা তোমার অ্যাডুকেট অ্যামাউন্টে ক্যালোরি দিচ্ছে না। ঠিক আছে, সেটা হলো সাব নিউট্রিশন। এরপরে যেটা ভাইয়া সেটা হলো ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশন মানে তোমার যতটুকু দরকার তার থেকে এক্সেস পরিমাণে খাচ্ছ, সেটা হলো তোমার ওভার নিউট্রিশন। এই ক্ষেত্রে আমাদের অবেসিটি হইতে পারে এবং হাইপার ভিটামিনোসিস হইতে পারে এ এবং ডি ভিটামিনের ক্ষেত্রে। হাইপার ভিটামিনোসিস হইতে পারে কার কার ক্ষেত্রে? এ এবং ডি এর ক্ষেত্রে। ওকে, তাহলে কি বললাম? আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন এবং সাব নিউট্রিশন। কী কী বলছি? আন্ডার নিউট্রিশন মানে তোমার যতটুকু ক্যালোরি দরকার হচ্ছে তুমি তার কাছাকাছিও খাচ্ছ না, মানে মোটেই খাচ্ছ না, এরকম একটা ব্যাপার। সাব নিউট্রিশন, যতটুকু দরকার তুমি খাচ্ছ ঠিকই, কিন্তু যতটুকু দরকার, যতটুকু ক্যালোরি দরকার ততটুকু তুমি পাচ্ছ না। ওভার নিউট্রিশন কী জিনিস? তোমার যতটুকু দরকার তার থেকে তুমি অনেক বেশি খাচ্ছ। এবার আন্ডার নিউট্রিশনে কী কী বলছি? প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি। ওভার নিউট্রিশনে কী কী বললাম? অবেসিটি এবং হাইপার ভিটামিনোসিস। তাহলে নিউট্রিশনাল ডিসঅর্ডারে কী কী বলেছি? এটা হলো অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অর এক্সেস অফ অন অর মোর এলিমেন্ট অর অন অর মোর নিউট্রিশনাল কম্পোনেন্ট অর অন অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যা মন চাই তুমি সেরকম করে সুন্দর করে তোমার মতো করে একটা সংজ্ঞা বলবা, এক্সেপ্ট হু এর সংজ্ঞাগুলো বাদে।
ওকে, এবার হলো সিলেট বোর্ডের জন্য একটা খুবই ফেভারিট একটা কোশ্চেন, সেটা হলো নিউট্রিশনাল অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। দেখো, নিউট্রিশনাল অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন কিছুই না, দুই রকম ক্লাসিফিকেশন, একটা হলো হাইপ্রোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আর একটা হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হাইপ্রোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা সবাই জানি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এর উদাহরণ হলো ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে বলো তো কী কী বললাম? একটা হলো ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হলো ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে নিউট্রিশনাল অ্যানিমিয়া দুই প্রকার, হাইপ্রোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, এরপরে একটা কোশ্চেন, মানে এটা হলো কয়েক হাজার % ইম্পর্টেন্স তুমি দিতে পারো এই কোশ্চেনটাই, সেটা হলো তোমাকে ধরবে এরকম একটা কোশ্চেন, সেটা হলো কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার ইন বাংলাদেশ। তাহলে এই কোশ্চেনটা কি? কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার ইন বাংলাদেশ কি কি আছে ভাইয়া? কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার আছে আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তার মধ্যে আমরা কি কি পাই? কোয়াশিয়রকার, ম্যারাসমাস। কি কি পাচ্ছি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে? কোয়াশিয়রকার, ম্যারাসমাস। তারপরে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সির মধ্যে আমাদের কয়েকটা রোগ আছে বা কয়েকটা ডিজিজ আমরা এখানে ক্যালকুলেট করি, বা এখানে কনসার্ন আমাদের কয়েকটা ডিজিজ, সেগুলো হলো নাইট ব্লাইন্ডনেস, জেনোপথ্যালমিয়া, টোটাল ব্লাইন্ডনেস। তারপরে হলো আয়রন ডেফিসিয়েন্সি, অলরেডি বলা হয়ে গেছে, হাইপ্রোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি, এন্ডেমিক গয়টার, খ্যাসারিডাল ইনটক্সিকেশন, এর ফলে নিউরো আচ্ছা, খ্যাসারিডাল ইনটক্সিকেশনে নিউরোল্যাথাইরিজম এই রোগটা হইতে পারে। আচ্ছা, এরপরে এছাড়াও আমাদের করোনারি আর্টারি ডিজিজ এবং স্ক্যারবি এটা আছে। এখন একটা কোয়েশ্চেন ছিল, করোনারি আর্টারি ডিজিজ কেন নিউট্রিশনাল প্রোটিন এনার্জি কেন নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে রাখা হলো? কেন হচ্ছে দেখো, তুমি ধরো কিছু জিনিস খাচ্ছ না সেই কারণে হচ্ছে, অথবা কিছু জিনিস বেশি খাচ্ছ সেই কারণে হচ্ছে। যেমন এটা রিস্ক কীভাবে কমানো যায়? তুমি যদি আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি বেশি খাও, স্যাচুরেটেড ফ্যাটটা একটু কমাই দাও বা না খাও, ট্রান্স ফ্যাটটা যদি না খাও, তাহলে আনস্যাচুরেটেড ফ্যাট, ফিশ অয়েল, ভেজিটেবল অয়েল এইগুলো যদি খাও তুমি, আচ্ছা, তারপরে ডায়েটারি ফাইবার যদি বেশি বেশি খাও, তাহলে করোনারি আর্টারি ডিজিজটা কমে যাবে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যেগুলো আছে এগুলো বেশি বেশি খাও, ভিটামিন এ, সি, ই, তারপরে বিটা ক্যারোটিন রিচ ফুড বেশি বেশি খাও, তাহলে করোনারি আর্টারি ডিজিজটা তোমার কম হবে। দেখো, আমরা অলরেডি বলে ফেলছি ডায়েটারি ফাইবারের ক্ষেত্রে এটা কী করে? কোলেস্টেরল লেভেলটা কমায়। তাহলে অবশ্যই ডায়েটারি ফাইবার এই করোনারি আর্টারি ডিজিজের রিস্কটাও কী করবে? আমাদের কমায় ফেলবে। আচ্ছা, তাহলে কি কি দেখলাম বলো তো? কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার ইন বাংলাদেশ, একটা হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যার মধ্যে আমরা কোয়াশিয়রকার, ম্যারাসমাস পাচ্ছি। তারপরে পাচ্ছি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যার মধ্যে নাইট ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া, টোটাল ব্লাইন্ডনেস এই জিনিসগুলো পাচ্ছি। আয়রন ডেফিসিয়েন্সি, এর মধ্যে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাচ্ছি। আয়োডিন ডেফিসিয়েন্সি, এন্ডেমিক গয়টার পাচ্ছি। খ্যাসারিডাল ইনটক্সিকেশন, এর মধ্যে নিউরোল্যাথিরিজম পাচ্ছি। করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড স্ক্যারবি, এই দুইটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইগুলো আমাদের বলা হয়ে গেছে। এরপরে আসো, হু একটা ক্লাসিফিকেশন দিছিল, যে ক্লাসিফিকেশনটা হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ক্লাসিফিকেশন। আচ্ছা, হু যেই ক্লাসিফিকেশনটা আমাদের দিয়েছিল সেটা হলো টাইপ অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এর মধ্যে তারা বলছিল কোয়াশিয়রকার, ম্যারাসমিক কোয়াশিয়রকার, ম্যারাসমাস, নিউট্রিশনাল ডরফিং, আন্ডারওয়েট চাইল্ড। এর মধ্যে দেখো, এরা বলছে বডি ওয়েট অ্যাজ পার্সেন্টেজ অফ স্ট্যান্ডার্ড ওয়েট থেকে কত রূপ? কোয়াশিয়রকারের ক্ষেত্রে 80 থেকে 60%, ম্যারাসমিক কোয়াশিয়রকারের ক্ষেত্রে লেস দ্যান 60%, ম্যারাসমাসের ক্ষেত্রে লেস দ্যান 60%, নিউট্রিশনাল ডরফিংয়ের ক্ষেত্রে লেস দ্যান 60%, আন্ডারওয়েট চাইল্ডের ক্ষেত্রে 80 থেকে 60% স্ট্যান্ডার্ড ওয়েট থেকে কম। আচ্ছা, এরপরে ইডেমা। কোয়াশিয়রকারের ক্ষেত্রে অবশ্যই ইডিমা প্রেজেন্ট থাকে, ম্যারাসমিক কোয়াশিয়রকারের ক্ষেত্রে ইডিমা প্রেজেন্ট থাকে, আর বাকিগুলোর ক্ষেত্রে ইডিমা অ্যাবসেন্ট থাকবে। আর ডেফিসিট ইন ওয়েট ফর হাইটের তুলনায় ওয়েটটা কম হবে কোয়াশিয়রকারের ক্ষেত্রে অল্প পরিমাণ, ম্যারাসমিক কোয়াশিয়রকারের ম্যারাসমাসের ক্ষেত্রে অনেক বেশি, নিউট্রিশনাল ডরফিং আন্ডারওয়েট চাইল্ডের ক্ষেত্রে
মিনিমাল বলতে পারি আমরা। আচ্ছা, এখন দেখো এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এর যে কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হইতে পারে, কি হইতে পারে বলো তো? হইতে পারে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হইতে পারে। কমপ্লিকেশনে প্রথমে আমরা কি বলবো? অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হইতে পারে। 2 নম্বরে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে। তারপরে একটা ডেঞ্জারাস রোগ টিউবারকুলোসিস হইতে পারে। তারপরে দেখো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া। তাহলে দেখো কমপ্লিকেশনের মধ্যে আমরা কী কী বললাম? অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হইতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া। ডান? ওকে। এরপরে দেখো এই যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, এই কমপ্লিকেশনটা প্রিভেনশন করতে হবে না? এই প্রিভেনশন করার জন্য WHO কিছু জিনিস বলছিল, ইউনিসেফ কিছু জিনিস বলছিল। আমরা ইউনিসেফটা ফলো করেছি। ইউনিসেফটা কি বলছে? ইউনিসেফ কয়েকটা হেডলাইন আমাদেরকে দিয়ে দিছে, আমরা ওইটা নিয়ে একটা নেমোনিক তৈরি করছি, সেটা হলো গবি ট্রিপল এফ। কি বলছি? গবি ট্রিপল এফ, সরি, গবি ট্রিপল এফ। গবিতে জিতে হলো গ্রোথ মনিটরিং। জিতে কী ভাইয়া? গ্রোথ মনিটরিং। ওতে আমাদের যেটা পাচ্ছি সেটা হলো ওরাল রিহাইড্রেশন। কি? ওরাল রিহাইড্রেশন। ডিতে গ্রোথ মনিটরিং, ওতে ওরাল রিহাইড্রেশন, বিতে ব্রেস্ট ফিডিং, আইতে ইমিউনাইজেশন। এই যে টিউবারকুলোসিস, এটাই করার জন্য আমরা BCG টিকা দিয়ে দিব। আচ্ছা, এবার ট্রিপল এফে ফ্যামিলি এডুকেশন, ফিমেল এডুকেশন, ফ্যামিলি স্পেসিং অ্যান্ড ফুড সাপ্লিমেন্টেশন। তাহলে ফিমেল এডুকেশন, ফ্যামিলি স্পেসিং, ফুড সাপ্লিমেন্টেশন। তাহলে আমরা দেখো প্রিভেনশনের জন্য কি কি বলছি? গবি ট্রিপল এফে কি কি? গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, ফিমেল এডুকেশন, ফ্যামিলি স্পেসিং অ্যান্ড ফুড সাপ্লিমেন্টেশন। ওকে, এটা হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের প্রিভেনশন করার জন্য আমরা এই স্টেপগুলো নিতে পারি। এরপরে দেখো, এরপরে যেটা আমরা জানবো সেটা হলো কোয়াশিয়রকার এবং ম্যারাসমাস, এই দুইটার ডিফারেন্স কি? কোয়াশিয়রকার ম্যারাসমাসের ডিফারেন্স, কোয়াশিয়রকার আর ম্যারাসমাসের ডিফারেন্সটা ওইটা দেখো। ACE, MSG, MAS, MSP এবং B। আমি এভাবে মনে রাখতাম, তোমরা এভাবে মনে রাখতেও পারো, নাও পারো। ACE-তে আমরা জানছি না যে টেনসিং কনভার্টিং এনজাইম, PSG থেকে MSG, তারপরে ম্যাস, MSP এবং লাস্টে B। দেখো ম্যারাসমাস কোয়াশিয়রকারের অ্যাফেক্টেড এজ গ্রুপ ম্যারাসমাসে অবশ্যই লেস দ্যান 1 ইয়ার। দেখো এই লেস দ্যান 1 ইয়ার কেন, আর লেস দ্যান 1 থেকে 4 ইয়ার, এটা তোমার তো অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, প্র্যাকটিস করবা যখন, তখন তো অবশ্যই লাগবে। আর এখন কেন লাগবে? এখন তোমার যে ক্লিনিক্যাল কোশ্চেনটা দেয় না, সেই ক্লিনিক্যাল কোশ্চেনে তোমার এজ দিয়ে একটা ক্লু দিতে পারে। ওকে, কজ কি? ক্যালোরি ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি। কোয়াশিয়রকারের কজ কি? প্রোটিন ডেফিসিয়েন্সি। ইডিমা অবশ্যই ম্যারাসমাসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, কোয়াশিয়রকারের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। মাসেল ওয়াস্টিং, সাবকিউটেনিয়াস ফ্যাট, গ্রোথ রিটার্ডেশন। ম্যারাসমাসের ক্ষেত্রে এটা মার্ক অ্যামাউন্টে হবে এবং ইসের ক্ষেত্রে কোয়াশিয়রকারের ক্ষেত্রে এটা মাইল্ড অ্যামাউন্টে হবে। সাবকিউটেনিয়াস ফ্যাট মিনিমাম থাকবে এবং কোয়াশিয়রকারের ক্ষেত্রে অবশ্যই সাবকিউটেনিয়াস ফ্যাট প্রেজেন্ট থাকবে। গ্রোথ রিটার্ডেশন ম্যারাসমাসের ক্ষেত্রে মার্কড অ্যামাউন্টে থাকবে এবং কোয়াশিয়রকারের ক্ষেত্রে মডারেট। অ্যাপেটাইট, এটার অ্যাপেটাইট গুড, কোয়াশিয়রকারের পুর। আর এখান থেকে মুন ফেস কোয়াশিয়রকারের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, ম্যারাসমাসে অ্যাবসেন্ট থাকে। হেপাটোমেগালি, প্লাজমা অ্যালবুমিন অ্যাবসেন্ট আর লো, এটা অবশ্যই প্রেজেন্ট থাকে। এবং প্লাজমা অ্যালবুমিন দেখো দুইটার ক্ষেত্রে লো থাকবে। তাহলে এটা হলো একটা নট এ গুড মার্কার। বডি ওয়েট অলরেডি বলা হয়ে গেছে 60% কম অর নর্মাল, আর এটা হলো 60 থেকে 80% অফ নর্মাল বডি ওয়েট। তোমরা এইগুলা দিয়ে মনে রাখতে পারো অথবা নিজেরা নেমোনিক তৈরি করে নিতে পারো। ACE, MSG, ম্যাস, MSPB। ওকে, তাহলে আমরা কোয়াশিয়রকার এবং ম্যারাসমাসের
ডিফারেন্স জানলাম। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো, আচ্ছা বলা হয়েছে কোয়াশিয়রকারে কেন ইডেমা হয় এবং ম্যারাসমাসে কেন মাসেল ওয়াস্টিং হয়। বলা হচ্ছে কোয়াশিয়রকারে কেন ইডেমা হয় আর ম্যারাসমাসে কেন মাসেল ওয়াস্টিং হয়। দেখো কোয়াশিয়রকারে কি হয়, কোয়াশিয়রকারে এই প্রোটিনের অ্যামাউন্টটা না কমে যায়, প্রোটিন ওয়াস্টিং হয়। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, ক্যালোরির অ্যামাউন্টটা কি হয়, কমে যায়। ক্যালোরি অ্যামাউন্ট যখন কমে যায় বা কার্বোহাইড্রেট প্রোটিনের অ্যামাউন্ট যখন কমে যায়, দেখো প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, কার্বোহাইড্রেট না প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, প্রোটিনের যখন ডেফিসিয়েন্সি হয় তখন কি হয়, আমাদের যে ব্লাড ভেসেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি ঘটতেছে বলো তো, প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন কি মেনটেন করে, কলাইডাল অজমোটিক প্রেশার মেনটেন করে। এই কলাইডাল অজমোটিক প্রেশার 28 মিলিমিটার অফ মার্কারি, 28 মিলিমিটার মার্কারি। ওকে, দেখো এখন এই কলাইডাল অজমোটিক প্রেশারের জন্য আমাদের যে ব্লাড ভেসেলের ফ্লুইড, এই ফ্লুইডটা বাইরে চলে আসতে পারে না। এখন ধরো এই প্রোটিন, প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে, প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে গেলে এই ফ্লুইড তো অবশ্যই লিক করে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে জমা হবে, তখনই আমাদের কি ডেভেলপ করবে, ইডেমা ডেভেলপ করবে। বোঝা গেল? তাহলে কি হলো, প্রোটিনের অ্যামাউন্টটা কমে গেলে কলাইডাল অজমোটিক প্রেশার কমে যাবে, কমে গেলে ফ্লুইডটা লিক করবে, ফ্লুইডটা বাইরে বের হয়ে যাবে বেশি পরিমাণে, তখন ইডেমা ডেভেলপ করবে। আর ম্যারাসমাসের ক্ষেত্রে মাসেল ওয়াস্টিং কীভাবে হয়, ম্যারাসমাসে ধরো কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হয়েছে, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হলে যে মাসেলে যে গ্লাইকোজেন ছিল, ধরো মাসেলে যে গ্লাইকোজেন ছিল সেই গ্লাইকোজেন এবার কী হবে, ব্রেকডাউন হবে, আবার প্রোটিনগুলা কী হবে, প্রোটিনগুলা ভেঙে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করবে, কারণ আমাদের ব্রেনের জন্য তো অলওয়েজ গ্লুকোজ দেওয়াই লাগতেছে। যেহেতু মাসেল ওয়াস্টিং হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের কি হচ্ছে, আমাদের ম্যারাসমাসে মাসেল ওয়াস্টিং হচ্ছে প্রোটিন লসের মাধ্যমে। আচ্ছা, এটাই বলা আছে এখানে। আচ্ছা, এটা ছিল ইনিশিয়াল কথাবার্তা। এবার